Hello, class 10, my Yashashvis. Welcome back to your favorite platform. So, আজকে আমি আরেকটা কুইক সামারি লেকচার নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার, মানে ইতিহাসের ধারণা। এই চ্যাপ্টারটার একটা কুইক সামারি আজকে আমরা করব, ঠিক আছে? সো আমি যেটা বারবার বলি যে সামারি শুধুমাত্র কিন্তু সামারি লেকচার দেখে নিলে চলবে না। এগুলোর মেইন যে ইন ডিটেল ক্লাসেস রয়েছে আগে সেগুলো ফলো করবে, সেখান থেকে তারপরে এটা তুমি দেখবে। তাহলে কি হবে, তোমার পুরো চ্যাপ্টারটা সম্বন্ধে একটা আইডিয়া হবে, ঠিক আছে? ডাইরেক্টলি এখানে জাম্প করে চলে এলে কিন্তু হবে না। এটা যেহেতু আমি বারবার বলছি, এটা একটা সামারি সেশন, একটা কুইক সেশন, পুরো চ্যাপ্টারটাকে জাস্ট একটা মনে রাখার জন্য একটা রিভিশন বলতে পারো, ঠিক আছে? তো চলো আজকে আমরা এই চ্যাপ্টারটার জন্য কি কি পড়বো একটু দেখে নিই। প্রথমেই যেটা জানতে হবে, ইতিহাসের ধারণা বলতে গেলে যে ইতিহাস চর্চা কাকে বলে, ইতিহাসটা কি, ইতিহাসটা কিভাবে ইতিহাসের ব্যাপারে আমরা জানতে পারি, বা এগুলো জানার জন্য আমরা কি কি করি, এই বিষয়টা মানে এই পুরো জিনিসটার একটা ধারণা আমরা নেব। তারপরে হচ্ছে আধুনিক ইতিহাস বলতে কি বোঝায়, মানে ইতিহাসেরও কিন্তু আবার মানে আগেকার ধারণা আছে, আবার মডার্ন বা নতুন ধারণাও আছে। তাহলে এই আধুনিক ইতিহাসটা কি, আর আরেকটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান, মানে কি কি কোন কোন জিনিসগুলো থেকে বা সোর্সগুলো থেকে আমরা ইতিহাস সম্বন্ধে জানতে পারি। তাহলে মূলত তিনটে বিষয় আমরা পড়বো। প্রথমে জানবো হচ্ছে যে ইতিহাসটা কি, ইতিহাসটা কিভাবে মানে ইতিহাস আমরা কিভাবে কি বিষয়বস্তুটা কি ইতিহাসের, ঠিক আছে? ইতিহাস চর্চা যে আমরা করি, তো ইতিহাস এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি কি বলে এটা জানবো। সেকেন্ড কি বললাম, যে আধুনিক ইতিহাস চর্চা। তাহলে আধুনিক ইতিহাস চর্চা মানে বুঝতেই পারছো যে নিশ্চয়ই আগেকার কিছু ইতিহাস চর্চাও থাকবে। তো দুটোর কি তফাৎ, ঠিক আছে? বেসিক্যালি কি, আগেকার যে ইতিহাস চর্চা ছিল সেখানে ধরো রাজা রানী, তারপরে দেশ শাসন, যুদ্ধ, রাজাদের এই এই বিষয়গুলো নিয়ে, মানে এই ব্যাপারগুলো নিয়ে আমরা জানতাম। বাট আধুনিক ইতিহাস চর্চা বলতে কোনো ধরো একটা মানে কোনো একটা শহর কিভাবে গড়ে উঠলো, বা কোনো একটা পার্টিকুলার অঞ্চলে ধরো কোনো একটা খাদ্যাভ্যাস এসছে, আর তাদের হয়তো অন্যরকম, যেমন ধরো আমরা এখন যে চাইনিজটা খাই, ঠিক আছে, সেটা কিন্তু অথেন্টিক যে চাইনিজ আর আমরা যে চাইনিজ ভার্সনটা খাই, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তো এই যে চেঞ্জটা, মানে কোথা থেকে সোর্স থেকে কি করে হচ্ছে ধরো ভারতবর্ষে এই খাবারগুলো এলো, বা সেখানে ভারতবর্ষে আসার পর সেই খাবারটা আবার ভারতবর্ষের স্টাইলে সেটা একটা মিক্স আপ হয়ে একটা অন্যরকম স্টাইলে এলো, ঠিক আছে? তো শুধুমাত্র মানে চাইনিজ কিভাবে ভারত এলো এটা না, আমি জাস্ট একটা উদাহরণ বললাম। এরকম ধরো জামা কাপড়েরও রীতিনীতি, যেরকম আগেকার মানে ভারতবর্ষের কিন্তু যেটা তোমার ট্র্যাডিশনাল মানে পোশাক, ঠিক আছে, তো সেটা কিন্তু আবার এখন আমরা অনেক আধুনিক পোশাক পরি। তো এই যে চেঞ্জেসগুলো বিভিন্ন ক্ষেত্রে, এই ব্যাপারগুলোই কিন্তু আধুনিক ইতিহাস চর্চার মধ্যে আসবে, ঠিক আছে? আমরা আসছি ডিটেলে। আর ইতিহাসের উপাদান মানে যেটা বললাম, যে কোথা থেকে আমরা ইতিহাসের এই কথাবার্তাগুলো জানতে পারি, সোর্সটা কি। তাহলে চলো একদম কুইক, একদম ঝটঝট করে একটা দেখে নিই। তাহলে প্রথমে হচ্ছে ইতিহাস কাকে বলে। তো ইতিহাস হচ্ছে, যেটা বললাম বুঝতেই পারছো, অতীতের কাহিনী, তাই তো? আমরা এখন যেটা প্রেজেন্ট সেটা হচ্ছে বর্তমান, যেটা আগামীকাল আসতে চলেছে সেটা ভবিষ্যৎ, আর যেটা গতকাল হয়ে গেছে সেটাকে আমরা বলি ইতিহাস, অতীত, সরি। তো অতীতকালের যে কাহিনী, ঠিক আছে, সিম্পল সেন্সে মানব সমাজের অতীতকালের যে কাহিনী আর বিবর্তন, সেটাকেই বলে ইতিহাস। অতীতকালের কাহিনী মানে তখন কি ছিল, তখন কি হয়েছিল, এবারে সেখান থেকে আমাদের সমাজে এখন কি পরিবর্তন এলো, ঠিক আছে? মানে যেটা আমি বললাম, ধরো কোনো একটি পোশাক ভারতবর্ষে আমরা যে এখন ওয়েস্টার্ন ড্রেসেস পরি, তো এটা কিন্তু ভারতবর্ষের একদম মানে প্রাথমিক নয়, পোশাক নয়। তাহলে ওই ভারতবর্ষের কালচার থেকে আমরা আস্তে আস্তে এটাকেও কি করে কোথা থেকে আমরা নিলাম, বা কোথা থেকে অ্যাকসেপ্ট করলাম, কোথা থেকে গ্রহণ করলাম, ঠিক আছে? এই যে চেঞ্জেসগুলো, তাহলে কি হচ্ছে, যে অতীত কাহিনী ও বিবর্তন, এই দুটো বিষয় নিয়েই হচ্ছে আমাদের ইতিহাস হয়। তো ইতিহাসের মূল বিষয়বস্তু তাহলে কি বললাম? ডেফিনেটলি সবার প্রথমে আমরা মানুষ, সময়, কোন সময় তুমি কথা বলছো, প্রাচীনকালের কথা বলছো, অতি প্রাচীন যুগ, না একদম খুব মানে রিসেন্ট পাস্টের কথা বলছো। তো এই বিষয়গুলো, আর সমাজ, ডেফিনেটলি সমাজ ছাড়া তো মানুষ তো সামাজিক জীব, আমরা জানি।
তো সমাজ মানে সার্বিকভাবে কি পরিবর্তন হয়েছে বা কিভাবে হয়েছে এই ডিটেলগুলো আমরা পাই। আর কি কি জানা যায় না, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এই সমস্ত পুরো কিন্তু মানে অভ্যেসগুলো, ঠিক আছে, যে আগেকার দিনে আমরা কিরকম ভাবে ধর্মাচরণ করতাম, এখন কিভাবে করি, ঠিক আছে। তারপরে ধরো রাজনৈতিক ক্ষেত্রেও আগেকার দিনে কিরকম ছিল, এখন কিরকম চেঞ্জেস আছে। তো বিভিন্ন বিষয়, এই প্রতিটা বিষয় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় অভ্যাস ইত্যাদি ইত্যাদি আগে কিরম ছিল, এখন কিরম আছে, আর এইভাবে যে চেঞ্জটা হয়েছে সেটা কিভাবে হলো। তো তার মানে কি এই ব্যাপারগুলো মানেই হচ্ছে মানুষ, তার সমাজ এবং একটা সময়ের কথা বলছি আমি, যে আগেকার দিনের থেকে এখন, এই আগেকার দিন এখন এগুলো বেসিক্যালি একটা টাইম স্কেলেরই এদিক আর ওদিক হলো। তারপরে কি আসছে, দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে ইতিহাসের জনক কাকে বলা হয় না, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। আর বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কাকে বলা হয় না, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় হচ্ছে ঐতিহাসিক থুকিডিডিসকে। 1 মার্কে খুব ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, আরো প্রচুর ইম্পর্টেন্ট জিনিস আছে 1 মার্কের, তার জন্য ডিটেল ক্লাসেস ফলো করবে এবং টেক্সট বই, শুধু আবার ক্লাসেস ফলো করে বসে থাকলেও হবে না, টেক্সট বই যার যেটা আছে সেটাকে, আমি একটা বই বলবো না, দুটো দুটো অ্যাটলিস্ট দুটো, ঠিক আছে। তো মোটামুটি দুটোকে একটুখানি ফলো করে শর্ট কোয়েশনের জন্য 1 মার্কের জন্য কিন্তু শুধু একটা জায়গা থেকে পড়ে ফেললে হবে না, ঠিক আছে। তো খুঁটিয়ে একটু পড়ো, একটু পড়তেই হবে, তো তাহলে পরে তোমাকে তোমার মানে এমসিকিউজ রিলেটেড ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখনো অনেক সময় আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, সো বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক যেটা বললাম ঐতিহাসিক থুকিডিডিস। নেক্সট কি আসছে, যে ইতিহাস শব্দটা কোত্থেকে এসছে। এই লাস্টের গুলো বেসিক্যালি একটু খুব বেসিক কিছু মানে কি বলবো, বেসিক কিছু কনসেপ্ট এই পুরো ইতিহাস এই শব্দটা নিয়ে। ইতিহাস শব্দটা এসছে ইতিহ বা ঐতিহ্য থেকে, ঠিক আছে। তো এইটা হলো আমাদের শব্দের উৎপত্তিটা কোত্থেকে। আর ইতিহাস রচনার পদ্ধতি ও ইতিহাস অনুসন্ধানের কলা কৌশল, মানে হচ্ছে ধরো এই যে মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতা সম্বন্ধে আমরা জানতে পেরেছি, তো ওই তখনকার সমাজযাত্রা, জীবনযাত্রা, তাদের কিরকম কি ধরো স্নানাগার কিরকম ছিল, কোথায় তারা রান্না বান্না করতো, কোথায় বাজার ছিল, এই ব্যাপারগুলো সম্বন্ধে যে আমরা জানতে পেরেছি, কিভাবে জানতে পারলাম, ওই তো মাটি থেকে খুঁড়ে খুঁড়ে একটা সময় পাওয়া গেছিল এবং তারপরে বিভিন্ন ধরনের কিন্তু গবেষণা করা হয়েছে, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, ঠিক আছে, তখনকার মানে ওই যেগুলো ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তারপরে কিন্তু আমরা যে কোন সময়ে সেটা ছিল, তখন এই জায়গাটাতে এটা করা হতো, এই জায়গাটাতে ওটা করা হতো, এটা কিন্তু একটা বিশাল পদ্ধতি, এটা কিন্তু একদিনে কোনো এটা ঘটনা নয় যে ওভারনাইট আমি একটা সভ্যতা সম্বন্ধে জেনে গেলাম। তো এই যে অনুসন্ধান করা বা তার পেছনে যে বিশাল কলা কৌশল রয়েছে, ঠিক আছে, এই সব ব্যাপারগুলো নিয়ে কিন্তু যে বিষয়টা হয় সেটাই হলো ইতিহাস চর্চা, রাইট। শুধু কিন্তু মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা নয়, ওটা আমি একটা উদাহরণ দিলাম। এরকম কিন্তু যে কোনো ঘটনা বা কোনো জায়গার সম্বন্ধে যে জানা গেছে সেগুলোর পেছনে কিন্তু বিশাল বিজ্ঞানসম্মত পরীক্ষা থাকে, ঠিক আছে। তো বিজ্ঞানসম্মত পরীক্ষা এবং প্রচুর কিছু, মানে আমি খুব খুব ডিটেলে শক্ত শক্ত টার্ম এখন নেব না, তোমরা আরো ভয় পেয়ে যাবে। তো এইটাই যে কোন জায়গাটা কি, ওই জাস্ট ভাবো কিছু পাথর, ধুলো, বালি, মাটি, এই সমস্ত বা কিছু ধ্বংসাবশেষ থেকে কিন্তু এত বিবরণ পাওয়া গেছে, তার মানে নিশ্চয়ই তার পেছনে অনেক গবেষণা, অনেক পড়াশোনা রয়েছে। তাহলে এই যে পুরো ব্যাপারটার যে কলা কৌশলটা, এই যে কিভাবে করা হচ্ছে, সেটাই কিন্তু ইতিহাস তত্ত্ব নামে পরিচিত। তাহলে ইতিহাস বলতে কি বোঝায়, এটা হলো একটা বেসিক আমাদের ধারণা। মূলত এইটা হচ্ছে আমাদের ইতিহাস বলতে কি বোঝায়, এটা হচ্ছে আমাদের ইতিহাস তত্ত্বটা কি। আর এগুলো যেগুলো বললাম, যে এগুলো হচ্ছে কিছু এমসিকিউজ এর জন্য, এমসিকিউজ এর মতো করে দেখতে পারো। নেক্সট আসছে আধুনিক ইতিহাস চর্চা, যে মডার্ন হিস্ট্রি যেটাকে বলে, ঠিক আছে। তো আধুনিক ইতিহাস চর্চা কিভাবে হয় না, এটা সময়টা আগে দেখো যে কোন টাইমটাকে আমরা বলবো না, 1800 শতকের সূচনা থেকে 20 শতকের শেষ পর্যন্ত সময়ের
ইতিহাস চর্চাটাই হলো আধুনিক ইতিহাস চর্চা। তাহলে যেহেতু আমরা আগেরটাতেই পড়লাম যে সময় সংক্রান্ত, তাহলে আমাকে এই টাইম পিরিয়ডটা কিন্তু জানতে হবে। 1800 শতকের সূচনা থেকে 20 শতকের শেষ পর্যন্ত সময়, ঠিক আছে? 1800 শতকের সূচনা থেকে 20 শতকের শেষ পর্যন্ত সময়ের ইতিহাস চর্চা। আচ্ছা, এটা না তোমরা এইভাবে না লিখে এটাকে গোড়া 1800 শতকের সূচনা মানে গোড়ার থেকে 20 শতকের, এটাও লিখতে পারো। মানে এক্স্যাক্টলি এইরকম ভাবে যেটা আমি দেখালাম এরকম ভাবে লিখে দিও না, টার্মটা ওটাই রেখো, ঠিক আছে? তো 1800 শতকের সূচনা থেকে 20 শতকের শেষ পর্যন্ত সময়ের যে টাইম পিরিয়ডটার কথা বলা হচ্ছে সেটাই হচ্ছে আধুনিক ইতিহাস চর্চা। মানে আমাদের এখনো কিন্তু আমরা যেটা মানে দেখছি বা জানছি, ঠিক আছে, শতকটাকে বলবে, পুরো শতকটাকে বলতে হবে। শুধু ওই জন্যই বললাম, আমি সাল সরিয়ে দিচ্ছি, তোমাদের শতক বলতে হবে। তো শুধু সাল বলে ছেড়ে দিলে হবে না, ঠিক আছে? 1800 শতকের সূচনার থেকে 20 শতকের শেষ পর্যন্ত পুরো শতকটাকে বলবে, পুরো শতাব্দীটাকে বলতে হবে, ঠিক আছে? তো এটাকেই বলা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চা। আধুনিক ইতিহাস চর্চার মূল বিষয়বস্তু কি না যুক্তিবাদ, প্রগতিবাদ, রোমান্টিক ভাবধারা, বৈজ্ঞানিক ভাবধারা। তো আধুনিক ইতিহাস চর্চা মানে বুঝতেই পারছো, যেটা আমি একটু আগে বললাম, যে বিভিন্ন রকম বৈজ্ঞানিক গবেষণা বা কলা কৌশল এই সমস্ত কিছু আনতে হয়। শুধুমাত্র রাজা রানীর গল্প বলে চলে গেলাম এরকম ভাবে কিন্তু আধুনিক ইতিহাস চর্চা হয় না, ঠিক আছে? তো তার জন্য কি কি হবে? যুক্তিবাদ, ডেফিনেটলি পুরো ব্যাপারটা লজিক্যাল হতে হবে। তুমি একটা কিছুও একটা পাথর পেলে আর বলে দিলে এটা অমুক সময়ের, কেন, কে বললো, কিভাবে জানতে পারলে, কোথা থেকে জানতে পারলে, এতগুলো কোয়েশ্চেন চলে আসে। তার মানে কি একটা লজিক লাগবে, তোমাকে অনেক কিছু দিয়ে ওটা প্রমাণ করতে হবে, অনেক অনেক পরীক্ষা নিরীক্ষা করে যে হ্যাঁ এই পাথরটা এই সময়। তাহলে কি যুক্তি আসছে, প্রগতিবাদ আসছে, বৈজ্ঞানিক সম্মত এই টার্মগুলো সমস্ত কিছু আসছে, ঠিক আছে? আর রোমান্টিক ভাবধারাটা কি না যেটা তোমার বেসিক্যালি মানে কি বলবো, মানুষের যে চিন্তাধারা, ঠিক আছে, সেটা যে একটুখানি অগ্রসর যে জায়গাটা, ঠিক আছে, চিন্তাধারাটা ওই আগেকার দিনে যেরকম ছিল যে এটা এখানে হলো, বাস এইটুকুই, ঠিক আছে, যে রাজা যুদ্ধ জয়, দেশ শাসন, বাস ঠিক আছে, হয়ে গেল। বাট তারপরে তুমি কোথায় যাবে, তারপরের জায়গাটা কি, নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু বোঝা, তো এই পুরো বিষয়টাই কিন্তু প্রগতিশীল একটা প্রগতিশীল মনস্ক এই এরকম একটা জায়গায় আসছে, ঠিক আছে? সেটাই হচ্ছে আধুনিক ইতিহাস চর্চা। তাহলে বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো কি কি না সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, কেমব্রিজ গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি, মার্ক্সবাদী ধারণা, অ্যানাল গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি আর নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি। একটা জিনিস দেখো, এর মধ্যে কিন্তু পুরো সমাজের সব ধরনের মানুষের কথা কিন্তু চলে আসবে। সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি মানে আধুনিক ইয়ের মধ্যে কি কি পড়ে, তো সাম্রাজ্যবাদ কি আমরা জানি সেটা ভালো করে, ভারতবর্ষেই এক সময় যেটা আমরা অধীনে ছিলাম। আচ্ছা, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি মানে, জাতীয়তাবাদী মানে আমরা আমাদের যে দেশ, আমরা সেই দেশের নাগরিক, ঠিক আছে? আমরা দেশ মানে আমাদের দেশের একটা ধরো ন্যাশনাল অ্যান্থেম রয়েছে, জাতীয় সঙ্গীত রয়েছে, একটা পতাকা রয়েছে, বা আমরা মানে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানা রয়েছে। তো এই ব্যাপারগুলো নিয়ে যে আমাদের মধ্যে একটা যে আমরা এক 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 দেশের, ঠিক আছে, এই যে একটা ঐক্যবদ্ধ যে ধারণা তৈরি হয়, সেটাই কিন্তু জাতীয়তাবাদের ধারণা। তো এই জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, কেমব্রিজ গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি, যে একটা তাদের কিছু কিছু ধারণা রয়েছে, যেরকম ধরো কার্ল মার্কসের যে তোমার ধারণা, বা অ্যানাল গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি, আর নিম্নবর্গীয় যে সমাজের সমস্ত স্তরের মানুষের কথাবার্তা বলা হয়। তো এই এত কিছু নিয়ে কিন্তু আধুনিক ইতিহাস চর্চা হয়। তো অনেক বিষয় রয়েছে এর মধ্যে, শুধু একটা পার্টিকুলার কোনো একটা সময়ের, সেই সময়কার যে সমাজযাত্রা, জীবনযাত্রা বলে ছেড়ে দিলাম, ওরকম কিন্তু নয়, এত কিছু জিনিস কিন্তু আসবে। আচ্ছা, ইতিহাস চর্চায় পেশাদারি পর্বের সূচনা করেছিলেন ঐতিহাসিক লিওপোল্ড ভন রাঙ্কে, ঠিক আছে? আচ্ছা, আধুনিক ইতিহাস চর্চার মাধ্যমে ঐতিহাসিক ঘটনাগুলির ফলাফল ব্যাখ্যা করা হয়। এই যে আধুনিক ইতিহাস চর্চার কথা বলছি, তো যেটা বললাম আমি যে শুধুমাত্র যে সময়ের ঘটনা সেই সময়ের কথা বলে ছেড়ে দিলাম এরকম কিন্তু নয়,
তখন কিছু একটা হয়েছিল, তার প্রভাব এখন আমাদের সমাজে কি? এই যে আমরা ব্রিটিশের অধীনে ছিলাম, ঠিক আছে, একটা যে সেই সময় যে একটা ঔপনিবেশিক একটা পুরো ব্যবস্থা চলেছিল, তার ফলস্বরূপ আমাদের এখনকার যে জীবনযাত্রা, ঠিক আছে, তো তাদের কি কি ফলাফল এখনো আমাদের দেশে আমরা দেখতে পাই, বা তাদের কোন জিনিসটা আমাদের এখনো প্রভাবিত করছে বিভিন্নভাবে সেই সময়, বা জাতীয়তাবাদের যে আমাদের ধরো আমি আমাদের কথা দিয়েই বলছি শুধু, যে জাতীয়তাবাদের যে ইতিহাস, যে সেই সময় ধরো ব্রিটিশ টাইমে পরে যে কোন কোন নেতা, ঠিক আছে, বা কিভাবে হচ্ছে তারা, যেরকম ধরো সুভাষচন্দ্র বোস বা ক্ষুদিরাম বসু, বা এরকম যে আরো বিখ্যাত বিখ্যাত ইতিহাসের ব্যক্তিত্বরা রয়েছেন, মহাত্মা গান্ধী, ঠিক আছে, তো এরকম যে ব্যক্তিত্বরা রয়েছেন, তো তারা কিভাবে পুরো জিনিসটা ওই সেই ব্রিটিশের হাত থেকে যে আমাদের স্বাধীনতা পেতে হবে, স্বাধীন হতে হবে, তো এই পুরো বিষয়টা কিভাবে পরিচালিত হয়েছে, ঠিক আছে, তার ফলে কি, যে তার ফলে আমরা আজকে স্বাধীন হয়েছি, এই যে পুরো ঘটনার বিবরণ, তো এই ফলাফলগুলো নিয়ে কিন্তু আধুনিক ইতিহাস চর্চা হচ্ছে আমাদের হয়, ঠিক আছে, তাহলে এই ফলাফলগুলো কিন্তু ব্যাখ্যা করে। তাহলে আশা করি আধুনিক ইতিহাস চর্চার একটা ধারণা পাওয়া গেল। এরপরে আমাদের আসবে যে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য, মানে কি কি দিক আছে আধুনিক ইতিহাস চর্চা, যে বলে যাচ্ছি, তো আধুনিক ইতিহাস চর্চার দিকগুলো কি কি, ঠিক আছে, কোন কোন বিষয় নিয়ে কথা বলে, মানে আগের স্লাইডটাতে আমরা কিছু নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি সেটা পেলাম, বা মূল বিষয়বস্তু সেটা পেলাম। এবার হচ্ছে যে এর ভেতরের মানে ব্যাপারগুলো কি, কোন কোন দিক নিয়ে আমরা কথা বলি, ঠিক আছে। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। প্রথমটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। নতুন সামাজিক ইতিহাসে কি না, আগেকার দিনে কি ছিল, যে ধরো যারা উচ্চবিত্ত বা বিত্তবান, এদের সামাজিক জীবনযাত্রা, অর্থনীতি বা তাদেরই সমস্ত কিছু নিয়ে, রাজনৈতিক চিন্তাধারা, এই সমস্ত কিছু নিয়ে ইতিহাস লেখা হতো। কিন্তু এখন কিন্তু সেটা সমাজের সর্বস্তরের মানুষের ইতিহাস লেখা হয়, ঠিক আছে, নিম্নবর্গীয় মানুষের ইতিহাসও কিন্তু এর মধ্যে আসে। তাহলে আমরা এটা কি বলবো, সমাজের সর্বস্তরের মানুষের ইতিহাসটাই হলো সামাজিক ইতিহাস। যেরকম কারা কারা সর্বস্তর, মানে প্রান্তিক দরিদ্র মানুষ, মানে একদম পিছিয়ে পড়া যে জাতিগোষ্ঠী, তাদেরও কিন্তু ইতিহাস নিয়ে যেটা লেখা হয় সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। আচ্ছা, এই মতবাদের সঙ্গে যুক্ত ঐতিহাসিক কয়েকজনের আমি নাম দিয়েছি, আরও কিন্তু প্রচুর নাম রয়েছে, সেগুলো দেখবে। কে কে যে খুব মানে কিছু গুরুত্বপূর্ণ নাম হলো ইউজেন জেনভেস, রণজিৎ গুহ, সুমিত সরকার প্রমুখ, ঠিক আছে, এখানেই কিন্তু শেষ নয়। ওকে, আচ্ছা, এবারে এই যে নতুন সামাজিক ইতিহাস, এর একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, বা এই ইতিহাস চর্চার একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন। দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যান্ড অ্যাসোসিয়েশন। মুখপত্র কি না, মুখপত্র হচ্ছে সোশ্যাল সায়েন্স হিস্ট্রি, এইটার মুখপত্র। আচ্ছা, এই বিষয়ে 1929 সালে মার্ক ব্লক ও লুসিয়ান ফেভার কিন্তু দ্য অ্যানালাস নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন, এবং এরপরেই কিন্তু এই অ্যানালাস গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি, যেটা একটু আগে আমরা দেখলাম, এই বিষয়টা কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল। দ্য অ্যানালাস নামে একটা পত্রিকা প্রকাশ করেন, এবং এদের মূল পুরো এই ঘটনাটার বা পুরো এই বিষয়টার মূল বিষয়বস্তুটাই হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষের ইতিহাস, নিম্নবর্গীয়, পিছিয়ে পড়া সব মানুষের ইতিহাস, ঠিক আছে, সব মানুষের জীবনযাত্রা কীরকম, তাদের অর্থনৈতিক ব্যবস্থা কীরকম, সামাজিক তাদের কন্ডিশন বা অবস্থা কীরকম, এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, শুধুমাত্র ওপরের স্তরের মানুষের কথা বলা হয় না। এই হলো সামাজিক ইতিহাস। এরপর আসছে খেলার ইতিহাস। খেলার ইতিহাসটা কি, বোঝাই যাচ্ছে যে খেলা সংক্রান্ত, যে খেলা বা নতুন নতুন খেলা কিভাবে মানে উদ্ভাবন হলো বা চালু হলো ইন্ডিয়াতে, এই যে ক্রিকেট, ফুটবল, পোলো, হকি, এই ধরনের যে খেলাগুলো, তো এইগুলো কিন্তু ইন্ডিয়ার নিজস্ব খেলা নয়। তো এই খেলাগুলো ইন্ডিয়াতে কিভাবে এলো, কারা শুরু করলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে সেই পড়াশোনাটা হচ্ছে খেলার ইতিহাস। তো দেখো, যে যেটা বললাম, যে ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, চেস, গলফ, পোলো, এই সমস্ত খেলাগুলো ইন্ডিয়াতে কোত্থেকে শুরু হলো, কবে থেকে শুরু হলো, ঠিক আছে। যেরকম আমরা জানি যে ক্রিকেট
ক্রিকেট কিন্তু ইন্ডিয়াতে কারা এনেছিল? ব্রিটিশরা চালু করেছিল। ঠিক আছে, শুধু ক্রিকেট না, এরকম ভাবে কিন্তু পোলো, হকি, এই যে ক্রিকেট, ফুটবল, পোলো, হকি, এগুলো কিন্তু ওনারাই শুরু করেছিলেন। ব্রিটিশ সময়ে শুরু হয়েছিল এবং ওরাই ভারতবর্ষে প্রথম শুরু করেছিল। যুক্ত ঐতিহাসিক বলতে কারা কারা? জে এ ম্যাসন, রামচন্দ্র গুহ, গ্রান্ট জার্ভিস প্রমুখ। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রান্ট জার্ভিস কি লিখেছিলেন? স্পোর্টস কালচার অ্যান্ড সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাকশন। এই লেখাটা কিন্তু গ্রান্ট জার্ভিসের, এইটা হচ্ছে একটা লেখা। ঠিক আছে, স্পোর্টস কালচার অ্যান্ড সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাকশন, এখান থেকে কিন্তু খেলার ইতিহাস সম্বন্ধে আমরা জানতে পারি। আর ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে। তো খেলার ইতিহাসের এইটা হচ্ছে একটা মোটামুটি ওভারভিউ, যে খেলার ইতিহাস বলতে আমরা কি বুঝি। তারপরে কি আসছে না, খাদ্যাভ্যাসের ইতিহাস। যে তুমি খাবার দাবারের কথা, যে আমরা মানে খাবার দাবার, ওই যেটা বললাম যে আম, আগে কিরকম ছিল, বা ভারতবর্ষের খাবারগুলো কিরকম ধরনের ছিল, মানে অ্যাকচুয়াল ভারতবর্ষের আগেকার দিনের যে একদম প্রচুর সেই রাজা রাজাদের আমলের খাবার দাবারের ধরন কিরকম ছিল, এবং এখন কি হয়েছে। এখন তো আমরা বিভিন্ন অঞ্চলের খাবার এর যে তোমার ধরো বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু আমরা নিজেদের ইয়েতে বানাতে পারি। আমরা আমাদের রান্নাঘরে কিন্তু চাইনিজ বানাতে পারি, ইটালিয়ান বানাতে পারি, কন্টিনেন্টাল বানাতে পারি, এরকম কিন্তু বিভিন্ন ধরনের খাবার আমরা বানাতে পারি। ঠিক আছে, কিন্তু সেগুলো কিন্তু ভারতবর্ষের নিজস্ব খাবার নয়, বাইরেরটাকে, অন্য দেশের কালচারটাকে আমরা এখন আমাদের দেশে সেই জিনিস পাওয়া যায়, তো আমরা সেটা বানাতে পারি। ঠিক আছে, তো এই যে চেঞ্জেস গুলো, যে তুমি একটা অন্য খাবারকে নিজের গ্রহণ করলে, কোনো একটা বিদেশি খাবারকে গ্রহণ করলে, বা কোনো একটা বিদেশি খাবার যেটা আগে ছিল এখানে সেটা বর্জন করলে। ঠিক আছে, বা ধরো কোনো বিদেশি খাবার, মানে বিদেশি মানে হচ্ছে সবসময় যে ব্রিটিশদের কথা বলছি এরকম না, বিদেশি মানে যেটা আমাদের এ দেশীয় নয়। ঠিক আছে, তো ধরো কোনো একটা বিদেশি খাবার, সেটাকে তারপরে ধরো আমরা একটুখানি ইম্প্রোভাইজ করা যেটাকে বলে, মানে একটু চেঞ্জ করে নিজেদের মতো করে একটু বানিয়ে একটা নতুন কোনো খাবার বানালাম, বা নতুন কোনো রেসিপি বানালাম। এই পুরো বিষয়বস্তুগুলো নিয়ে যে ইতিহাস রচনা করা হয় সেটাকে বলে খাদ্যাভ্যাসের ইতিহাস। মানে হচ্ছে কি, খাদ্যাভ্যাসের ইতিহাস হচ্ছে মানুষের প্রতিদিনের খাদ্যাভ্যাস, দেশি ও বিদেশি খাবার গ্রহণ ও বর্জন, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস। যেটা দেখবে এখন আমাদের মানে এখন বলে না, যারা ধরো একটু স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু একটা কি গিয়ে বাইরে উল্টোপাল্টা খেয়ে নিলাম, হ্যাঁ, মানে কি বলবো, সন্ধ্যাবেলা ফুচকা খেয়ে নিলাম, রাত্রেবেলা বিরিয়ানি খেয়ে নিলাম, সকালে আবার ব্রেকফাস্টে বাইরে ডালপুরি খেয়ে নিলাম, দুপুরবেলা আবার দেখা গেল কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিলাম। তো এটা কিন্তু প্রপার খাদ্যাভ্যাস নয়, তোমরা যারা করো তারা কিন্তু করো না। ঠিক আছে, মাঝে মধ্যে বাইরে খাবার ঠিক আছে, সবাই খায়, বাট রেগুলার প্রত্যেকটা মিল কিন্তু সেটা করা উচিত না, সেটা কিন্তু আলটিমেটলি নিজের উপরেই চাপটা পড়বে। ঠিক আছে, তো সেই জন্য বলছে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, নতুন খাবারের উদ্ভব, এই ব্যাপারগুলো নিয়ে যে আলোচনা, সেটাই হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস। এবং এর সঙ্গে যুক্ত মূল ঐতিহাসিকরা হলেন টমাস উইলসন, বেন টেলর, তপন রায়চৌধুরী প্রমুখ। অবশ্যই আরো ঐতিহাসিকের নাম আছে, সেগুলো ফলো করবে। তারপরে আসছে শিল্প চর্চার ইতিহাস। শিল্প চর্চার ইতিহাস বলতে কি বোঝায়? শিল্প চর্চার ইতিহাস হচ্ছে গান, নাচ, নাটক ইত্যাদি, সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যে শিল্প চর্চা করা হয় সেটাই হচ্ছে শিল্প চর্চার ইতিহাস। মানে কোন বিষয়, কোন কোন বিষয়, সঙ্গীতের ক্ষেত্রে বা নৃত্যের ক্ষেত্রে বা চলচ্চিত্রের ক্ষেত্রে আমাদের দেশে কিরকম কিরকম ভাবে সব হয়েছে। ঠিক আছে, সেই বিষয় নিয়ে যেটা ইতিহাস চর্চা, সেটাই হচ্ছে শিল্প চর্চার ইতিহাস। যেরকম মানে তুমি ধরো আগেকার দিনে যে যেরকম ধরো প্রচুর স্বাধীনতার সময়কার যে গানগুলো রয়েছে, সেই গানগুলোর থেকে কিন্তু আমরা তখনকার সমাজ বা তখনকার যে দেখবে ওই গানগুলো শুনলে একটা অন্যরকম ফিলিং আসে। মানে সেই সময় যে মানুষের সংগ্রাম, সংঘর্ষ স্বাধীনতা লাভের জন্য, বা জাতীয়তাবাদের যে একটা বোধ, এই ব্যাপারগুলো কিন্তু এই গানের কথাগুলোর মধ্যে দিয়ে না পুরো বোঝা যায়। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা যেটা বললাম, যে কোনো একটা পার্টিকুলার সময়ের সম্বন্ধে জানা, তখনকার গান বা নাচ বা নাটক বা চলচ্চিত্র, সিনেমা,
চলচ্চিত্র মধ্যে সিনেমা তো কোনো একটা মুভি ধরো পার্টিকুলার, এখন আমাদের হয় ধরো কার্গিলের যুদ্ধ নিয়ে যে আমাদের সিনেমা আছে, ঠিক আছে, তারপরে ধরো প্রচুর আছে এরকম বর্ডার মুভি যেটা বললাম, এলওসি, তো বা রোজা, এগুলো থেকে কিন্তু আমরা কি হয়েছে ওই সেই যে ভারতবর্ষের যে একটা স্ট্রাগল, ঠিক আছে, মানে বাইরের দেশ থেকে যে আমাদের দেশের সঙ্গে যুদ্ধ, বা বাইরের দেশের থেকে যে আমাদের দেশের প্রতি যে একটা সবসময় ধরো মানে আমরা তো জানি বর্ডারে যারা আছেন তাদের জন্যেই কিন্তু আমরা এত নিশ্চিন্তে মানে দেশের ভেতরে সুরক্ষিতভাবে থাকতে পারছি। তো এই যে বর্ডারের মানুষগুলোর যে অবদান, মানে সেটা অপরিসীম অবদান, যদিও সেটা একটা মুভি দেখিয়ে ওই 3 ঘন্টার একটা মানে দেখিয়ে সেটাকে বর্ণিত করা যায় না, বাট স্টিল আমরা কিন্তু জানতে পারি। আমরা তো সবাই গিয়ে গিয়ে তো বর্ডারে দেখে আসছি না, বা যুদ্ধ যে হয় সেগুলো আমরা দেখতে যাচ্ছি না, তো আমরা জানতে পারি। এবং এই মুভিগুলোর মাধ্যমে কিন্তু পুরো বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরা হয় যে এরকম এরকম ভাবে হয়, ঠিক আছে। তো এই যে পুরো জিনিসটা যে চলচ্চিত্র থেকে তুমি কিভাবে জানতে পারছো তোমার দেশ সমাজ সম্বন্ধে, বা সেরকম নাটকও হতে পারে, বা নৃত্যও হতে পারে, বা সঙ্গীতও হতে পারে, যেটা বললাম, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো সম্বন্ধেও যে আলোচনা, সঙ্গীত, নৃত্য, নাটক, আধুনিককালে চলচ্চিত্র ইত্যাদি সম্পর্কে আলোচনা, এর সঙ্গে যুক্ত ঐতিহাসিক কারা, ক্যারল ওয়েলেস, নিহার রঞ্জন রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, এনারা হচ্ছেন যুক্ত এর সঙ্গে, মানে এই এই শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে যুক্ত হচ্ছেন এনারা। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা যুক্ত ঐতিহাসিক বা গবেষক, ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, খুব ইম্পর্টেন্ট, 1 মার্কে আসে। আর সচল চলচ্চিত্র, ভারতের প্রথম সচল চলচ্চিত্র হচ্ছে দ্য রেসলার্স, ফার্স্ট মোশন পিকচার্স। সো প্রথম সচল চলচ্চিত্র হচ্ছে দ্য রেসলার্স, আর প্রথম নির্বাক চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। এছাড়াও আর কি আছে না, যেরকম ধরো সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, এটা আমি ক্লাসেও বলেছিলাম, সত্যজিৎ রায়ের যেরকম পথের পাঁচালী, তো সেই সময়কার যে তোমার সেই জীবনযাত্রা, সমাজ ব্যবস্থা, এইগুলোর সম্বন্ধে কিন্তু জানা যায়, ঠিক আছে। মানে পথের পাঁচালী মুভিটার থেকে আমরা যে ধরো দেখতে পাই, ঠিক আছে, বা ধরো সত্যজিৎ রায়ের যে ছোটদের প্রচুর মুভিজ রয়েছে, যেরকম হীরক রাজার দেশে, বা ফেলুদার যে বিভিন্ন সিরিজ রয়েছে, তোমরা নিশ্চয়ই ফেলুদা পড়েছো, না পড়ে থাকলে অবশ্যই পড়বে। তো সেখান থেকে কি হয় যে আমরা কিন্তু প্রচুর সাধারণ জ্ঞান অর্জন করি, ঠিক আছে। বা ধরো টাইটানিক, টাইটানিক যে মুভিটা যদি দেখে থাকো, সেখান থেকে কিন্তু তোমাদের একটা কনসেপ্ট আছে না, হিমশৈল, এই ব্যাপারটা সংক্রান্ত। সো হিমশৈলটা কি জিনিস হয় সেটা কিন্তু ওই টাইটানিকের প্রথমেই, মানে ওই মুভির মধ্যেই রয়েছে। তাহলে কি যে একটা বিশাল ঘটনার সম্বন্ধে যে একটা সত্যি হয়েছিল, সেই জিনিসটা কিভাবে হয়েছিল, সেই দুর্ঘটনাটা, এই পুরো ব্যাপারগুলো নিয়ে কিন্তু ওই মুভিতে আমরা জানতে পারি, ঠিক আছে। তো তার মানে কি, চলচ্চিত্র বেসিক্যালি তোমাকে পুরো পৃথিবীর বা অন্য দেশের কোনো কালচার হতে পারে, বা পুরো পৃথিবীর কোনো একটা ঘটনা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ধারণা দেয়। সেই জন্য এই তোমার শিল্পচর্চার ইতিহাস থেকেও কিন্তু আমরা অনেক জীবনযাত্রা সম্বন্ধে বা ঘটনা সম্বন্ধে জানতে পারি। তারপরে আসছে পোশাক পরিচ্ছদের ইতিহাস। পোশাক পরিচ্ছদের ইতিহাসটা খাদ্যাভ্যাসের ইতিহাসের মতোই, যে আগেকার মানে ভারতবর্ষের ক্ষেত্রে আমি বলবো যে নিজস্ব পোশাক পরিচ্ছদ কীরকম, এবং এখন সেটা চেঞ্জ হয়ে বা বিবর্তন হয়ে কীরকম এখন হয়েছে, এখন আমরা কি কি ধরনের পোশাক পরতে পারি। যেরকম ধরো এই যে জিন্স পরি আমরা, বা ওয়েস্টার্ন ড্রেসেস আরও যে রয়েছে সেগুলো পরি, তো সেগুলো কিন্তু আমাদের দেশের নিজস্ব নয়, আমরা বাইরের দেশ থেকে সেই কালচারটাকে অ্যাডাপ্ট করেছি। তো এই ব্যাপারগুলো জানার যে ইতিহাস, যে পোশাক পরিচ্ছদের উপর ভৌগোলিক অবস্থান, শীত প্রধান দেশে ডেফিনেটলি জ্যাকেট ব্যাকেট পরতে হবে। আমাদের ধরো পশ্চিমবঙ্গের এখন যা অবস্থা গরম, তো এখন যদি আমি একটা বিশাল বড় জ্যাকেট পরে বসে থাকি সেটা তো হবে না, তার জন্য কি ভৌগোলিক অবস্থানটা গুরুত্বপূর্ণ। তারপরে রুচি, সবার সব রকম জামা কাপড় পরতে ইচ্ছে নাও হতে পারে, এক একটা অঞ্চলের মানুষের এক এক রকম জামা কাপড় পরার ইচ্ছে। তো রুচি, সামাজিক রীতি, এই সমস্ত জিনিসগুলোর প্রভাবটা কি সেই জায়গার পোশাক পরিচ্ছদের ওপর, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো নিয়ে যে ইতিহাস কথা বলে সেটাই হচ্ছে পোশাক পরিচ্ছদের ইতিহাস,
মূল ঐতিহাসিক কারা? এল টেইলার্স, মলয় রায় প্রমুখ, এবং এই সংক্রান্ত ম্যাকনিল একটি বই লিখেছেন, ফ্যাশন ক্রিটিক্যাল অ্যান্ড প্রাইমারি সোর্সেস। তো এই সমস্ত বই থেকে কি জানা যায় না, ধরো যে উচ্চবিত্ত সমাজের যে পোশাক, খুব রক্ষণশীল পোশাক, ঠিক আছে, আগেকার দিনে, সেখান থেকে শুরু করে তারপরে ধরো আধুনিক পোশাক, এই যে চেঞ্জেসটা, পরিবর্তনটা কিভাবে হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই পোশাক পরিচ্ছদের ইতিহাস কথা বলে। নেক্সট আসছে যানবাহন বা যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। যোগাযোগ ব্যবস্থার ইতিহাস মানে অবভিয়াসলি একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় তুমি যাবে, তো সেটা কি কিভাবে যেতে পারো? জল, স্থল, আকাশ, তিনটে পথে ব্যবহৃত হতে পারে। বা যোগাযোগ ব্যবস্থা, যেরকম ডাক ব্যবস্থা, টেলি ব্যবস্থা, ইন্টারনেট মাধ্যমের ব্যাপারে আর কি বলবো বলো, এই যে ইন্টারনেট মাধ্যম। সো এই বিষয়গুলো নিয়ে যে ইতিহাস কথা বলে সেটা হচ্ছে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। মূল ঐতিহাসিক কারণ জন আর্মস্ট্রং, ডেভিড ব্র্যান্ডন ইত্যাদি প্রমুখ। এবং ভারতে প্রথম রেল ব্যবস্থা চালু করেছিল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ব্রিটিশ আমলে যে বাণিজ্যিক সংস্থা ভারতবর্ষে এসেছিল বাণিজ্য করতে, মূলত সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতের রেলপথ প্রথম চালু করেছিল। কেন? নিজেরা ব্যবসা বাণিজ্য করার জন্য, ট্রেডে করার জন্য, এবং সেইখান থেকেই কিন্তু পুরো জিনিসটা এখনো আমরা কন্টিনিউ করে আমরা এখনো সেই রেলপথ কিন্তু ব্যবহার করি। তাহলে এই ইতিহাসটা কোথা থেকে জানা যায়? যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের মাধ্যমে এই সংক্রান্ত ঘটনাগুলো কিন্তু জানা যায়, এই সংক্রান্ত ফ্যাক্টগুলো। দৃশ্যশিল্পের ইতিহাস। দৃশ্যশিল্পের ইতিহাসের মধ্যে কি আসবে? ছবি তোলা, ফটোগ্রাফি। ডেফিনেটলি আগেকার দিনে তো ছবি তোলা ছিল না, আগেকার দিনে কি ছিল, যে কোনো একটা সেই সময়কার ধরো ঘটনা, কোনো একটা পার্টিকুলার ঘটনা, রাজা শিকার করতে যাচ্ছে, সেটা কেউ একটা ছবি আঁকলেন, ঠিক আছে, তার সভার যে চিত্রশিল্পী উনি ছবিটা এঁকে সেটা এবার সেই ছবির মাধ্যমে আমরা জানতে পারি। বা ধরো বিভিন্ন গুহা চিত্র, অজন্তা ইলোরাতেও রয়েছে যেরকম, বা এছাড়াও প্রচুর গুহাতে রয়েছে, বা প্রচুর আগেকার দিনে আর কি প্রাচীন যুগের জিনিসপত্র আমরা এরকম কিন্তু চিত্র থেকে জানতে পারি, বা হয়তো পটচিত্র বলতে পারো, বা পটচিত্র যদিও পরে আসছে। তো এই জায়গাগুলোর থেকে কিন্তু আমরা জানতে পারি। আগে ছিল হচ্ছে হাতে আঁকা ছবি, তো যেটা বললাম ছবি আঁকা। এখন এসছে ফটোগ্রাফি, এখন আমরা ডিএসএলআর, ক্যামকর্ডার, কি নেই এখন, ডিজিটাল ক্যামেরা, প্রচুর কিছু রয়েছে। তো এগুলো দিয়ে আমরা ডাইরেক্ট আলোকচিত্র যেটাকে বলে, আগেকার দিনে ছিল মূলত হাতে আঁকা, এখন অবশ্যই হাতে আঁকাও হয়, অনেকেই হাতে আঁকেন, কিন্তু তার সাথে সাথে ফটোগ্রাফি যেটা আমরা ক্যামেরা দিয়ে করি, তাই তো, সেই ব্যাপারটাও চলে এসছে। তো এর ফলে যে ইতিহাস সম্পর্কিত আলোচনা বা জানা যায় দৃশ্যশিল্পের ইতিহাস, সেটাই হচ্ছে এই আধুনিক মানে এই ইয়েটার মূল বিষয়বস্তু। তো প্রাচীনকালের হাতে আঁকা ছবির থেকে আধুনিক কালের ফটোগ্রাফি সম্পর্কিত আলোচনা। ভারতবর্ষের চিত্রশিল্পের তিনটে ধারা, ঠিক আছে। একটা হচ্ছে পটচিত্র, মানে সাধারণ লোকায়ত চিত্র, সাধারণ মানুষের একদম সাধারণভাবে যেটা করা হতো, পটচিত্র। আচ্ছা, পাশ্চাত্যের চিত্রশিল্পে পাশ্চাত্যের প্রভাবটা দেখিয়েছিলেন কে? রবি বর্মা। আর আরেকটা ধারা কি ছিল, যে অবনীন্দ্রনাথ ঠাকুর বা নন্দলাল বসু বা যামিনী রায়, এদের যে একটা নিজস্ব, যে যারা তোমরা আঁকা শিখেছো বা শেখো, তারা অবশ্যই কিন্তু এই নামগুলো সম্বন্ধে অবগত থাকবে। তো এনাদের যে নিজস্ব স্টাইল, এই পুরো জিনিসগুলোর থেকে কিন্তু আমরা কি বিষয় জানতে পারি, কোনো একটা পার্টিকুলার সময়ের সমাজযাত্রা, জীবনযাত্রা, এগুলো সম্বন্ধে সেই ছবির থেকেই জানতে পারি। আর ফটোগ্রাফি তো হঠাৎ করে তুমি ছবি তুলে নিলে, এটা তো কোনো ব্যাপারই না। তুমি যেখানে যাচ্ছ, ধরো গেলে কোথায় গেলে, ধরো রাজস্থানে ঘুরতে গেলে, সেখানকার ছবি তুললে, এবারে তুমি তোমার বন্ধুদের দেখালে, তো যে রাজস্থানে যায়নি সেও কিন্তু রাজস্থানের পুরো জিনিসগুলো সম্বন্ধে জানতে পারলো বা দেখতে পারলো। তো এই বিষয়বস্তুটাই হচ্ছে দৃশ্যশিল্পের ইতিহাস। আর যেটা বললাম ফটোগ্রাফি, তো আলো দিয়ে অঙ্কিত চিত্র বা আলোকচিত্র যেটাকে বলে। স্থাপত্যের ইতিহাস। স্থাপত্যের ইতিহাসটা কি না, প্রচুর এরকম শহর টহর রয়েছে ভারতবর্ষে, শুধু ভারতে না, কোথাকার স্থাপত্যের ইতিহাস নিয়ে আমরা কথা বলি। প্রাচীনকালের ভারত, মধ্যপ্রাচ্য, মিশর ও গ্রিসের স্থাপত্যকর্ম, স্থাপত্য শিল্প সম্পর্কিত আলোচনা। এই সমস্ত জায়গাগুলোতে যে স্থাপত্যগুলো রয়েছে বিভিন্ন, সেগুলোর সম্বন্ধে আলোচনা করে আমরা তখনকার সময় সম্বন্ধে জানতে পারি। যে এখানকার মূল আচ্ছা, এ.এল. ব্যাসাম কি লিখেছেন, যা কালচারাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। এছাড়াও এই বিষয়ে কিন্তু কোন কোন জায়গা খুব গুরুত্বপূর্ণ, যেরকম গুজরাট, রাজস্থান, একটু আগে বললাম, হরিয়ানা, সাঁচি, সারনাথ, নালন্দা, এই জায়গাগুলো, ঠিক আছে। দক্ষিণেও অনেক এরকম গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তো এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু
স্থাপত্যের ইতিহাসটা জানা যায়, মানে বিভিন্ন ধরো খোঁড়াখুঁড়ি করে প্রত্নতাত্ত্বিক কাজকর্ম করে বা আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করে তখনকার সময়ের সম্বন্ধে জানা গেছে, তো সেটাকেই বলে স্থাপত্যের ইতিহাস। ঠিক আছে, প্রাচীনকালের সময় সম্বন্ধে জানা গেছে। তারপরে আসতে স্থানীয় ইতিহাস। স্থানীয় ইতিহাস মানে বোঝা যাচ্ছে কোনো একটা পার্টিকুলার নির্দিষ্ট অঞ্চলের, সেখানের একটা মানে লোকালি একটা সম্প্রদায়ের হতে পারে বা কিছু গোষ্ঠীর কথা হতে পারে, এরমভাবে যে ইতিহাসটা জানা যায়। যে কোনো স্থানীয় সম্প্রদায়, ব্যক্তি বা বিষয় সম্পর্কিত আলোচনা, জেলা স্তরের কোনো পার্টিকুলার একটা জেলা স্তরের কথা, ঠিক আছে, খুব ব্যাপক অঞ্চল জুড়ে বিস্তৃত নয়, সমাজ সংস্কৃতি ইতিহাস সম্বন্ধে জানা যায়, হলো জেলা স্তরের মতো। ঐতিহাসিকরা কে এম জি রানাডে, জি এস সরদেসাই প্রমুখ এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্তই লিখেছেন বাংলার ইতিহাস। বাংলার পুরো বিষয়টা সম্বন্ধে কিন্তু জানা যায়, আগেকার দিনের কি বিষয়বস্তু বা কিরকম ছিল আগেকার দিনের কোনো একটা পার্টিকুলার লোকাল বা স্থানীয় একটা সম্প্রদায় বা গোষ্ঠী বা কোনো একজন মানুষ, এই সময় সম্পর্কে জানা যায়। স্থানীয় ইতিহাস, স্থানীয়ভাবে যে ইতিহাসটা দেখা হয়। শহরের ইতিহাস, কোন একটা শহর কিভাবে গড়ে উঠেছে, তার জনসংখ্যা কিরকম, তার অবস্থান কি, কেন গড়ে উঠলো, ঠিক আছে, তার পরবর্তীতে শহরটা বাড়তে বাড়তে কিরকম হলো, সেখানে কিরকম কৃষি জমি মানে কৃষিজ ইয়ে রয়েছে নাকি না শিল্প রয়েছে, এই বিষয়গুলো নিয়ে যে শহরের ইতিহাস, সেটাই হচ্ছে আমাদের এই শহরের ইতিহাসের বিষয়বস্তু। শহরের উদ্ভব, বিকাশ, বিস্তার, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যেটা বললাম। মূল ঐতিহাসিকরা কে এডউইন বারুজ, নারায়ণী গুপ্তা প্রমুখ। এবং এরকম কিছু উল্লেখযোগ্য আলোচনা বা উল্লেখযোগ্য শহরের ইতিহাস কি কি হতে পারে? কলকাতার ইতিহাস, প্রচুর ইতিহাস রয়েছে। এই যে ব্রিটিশরা এখানেই এসেছিল প্রথম দিয়ে, এখানে কলকাতা থেকেই তারা তাদের মানে রাজধানী ছিল অ্যাকচুয়ালি সেই সময়। কেন কেন ছিল রাজধানী, বা ধরো কি কি এখানে চেঞ্জেস এনেছিল, বা কলকাতার যে পুরো ইতিহাসটা সেই সময় থেকে শুরু করে আজকের ডেটে দাঁড়িয়ে কলকাতা কিন্তু বাড়ছে। যে অঞ্চলগুলো আগে কলকাতার ভেতরে ছিল না, এখন সেগুলো কলকাতার ভেতরে চলে এসছে। এই যে পুরো বিষয়টার চর্চা, সেটাই হচ্ছে শহরের ইতিহাস। তো এরকম শুধু কলকাতা নয়, বারাণসী, দিল্লি, বারাণসীকে কিন্তু পৃথিবীর সবচেয়ে পুরনো শহর বলে মানা হয়, ঠিক আছে। আচ্ছা, সামরিক ইতিহাস মানে বোঝাই যাচ্ছে যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত কিছু হবে। তো কোনো যুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধ কেন হয়েছিল, কি কি অস্ত্র ইউজ হয়েছিল, সেখানে কারা কারা যুদ্ধ করেছিল, যুদ্ধটা কিরকম হয়েছিল, ঠিক আছে, এবং সেই যুদ্ধের প্রভাব, এই সম্পর্কিত আলোচনা হচ্ছে সামরিক ইতিহাস। কারা কারা যুক্ত ঐতিহাসিক বা গবেষক, কারা কারা না, বিবেকানন্দ মুখোপাধ্যায়, কৌশিক রায়, এনারা প্রমুখ, আরো রয়েছেন প্রচুর। এনারা হচ্ছেন যুক্ত গবেষক বা মানে উল্লেখযোগ্য ঐতিহাসিক, ঠিক আছে, এই ব্যাপারে কথা বলেছেন। আচ্ছা, এর মধ্যে কি কি আসবে না, আলেকজান্ডারের দিগ্বিজয় বা নাদির শাহর যুদ্ধ, এরকম যে ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু ঘটনা রয়েছে, সেগুলো কিন্তু এর মধ্যেই আসবে, রাইট। তারপরে আসছে পরিবেশের ইতিহাস। পরিবেশের ইতিহাস মানে বোঝাই যাচ্ছে যে পরিবেশ সংক্রান্ত। আমরা তো জানি পরিবেশের আমরা কিভাবে 12টা বাজাচ্ছি, তো সেই ব্যাপারগুলো নিয়ে পরিবেশের 12টা যে বাজাচ্ছি, মানে একদম কি বলবো, ঢাক ঢোল পিটিয়ে যে আমরা পরিবেশের 12টা বাজাচ্ছি, গাছ ফাছ কেটে ফেলছি, বিশাল বিশাল বাড়ি বানিয়ে ফেলছি, পাহাড়ের একদম ধার দিয়ে বিশাল বড় বড় রেস্টুরেন্ট, বিশাল বড় বড় হোটেল বানিয়ে ফেলছি, দিয়ে তারপরে যখন একটা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তখন চিৎকার করে পাগল হয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই যে পরিবেশের কন্টিনিউ মূলত যে গাছ ফাছ কেটে একদম পুরো সাফ করে দেওয়া হচ্ছে, সেই বিষয়টা, তো তার এগেনস্টে সচেতনতাটা বাড়িয়ে তোলা, যেরকম করলে চলবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে যে কথা বলা হয়, সেটা বলা হয় পরিবেশের ইতিহাসের মধ্যে। কি না, পরিবেশ সংক্রান্ত ইতিহাস বা মানুষ ও পরিবেশের ক্রিয়া ও প্রতিক্রিয়া, মানুষ ও পরিবেশের ক্রিয়া প্রতিক্রিয়া, পরিবেশের সংকট, যেটা বললাম 12টা তো বাজিয়েই যাচ্ছে, তার ফলাফল, তারপরে আমাদের 12টা বাজছে, ঠিক আছে, সবটাই আসবে এর মধ্যে। শুধু যে আমরা 12টা বাজাচ্ছি সেটা না, তারপরে আমাদেরও তো মানে হচ্ছে একদম সাংঘাতিকভাবে 12টা বাজছে। তো সেইগুলো, অরণ্য ও অরণ্য প্রাণী, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মানে তাও তো এখন একটুখানি কন্ট্রোল বেআইনিভাবে ডেফিনেটলি হয়, বাট আগেকার দিনে যেরকম ছিল যে শিকার টিকার করে এত করে ফেললো শিকার, যে কত মানে কত স্পিসিস এইভাবে কিন্তু একদম প্রজাতি, কত প্রজাতি এইভাবে পুরো ইয়ে হয়ে গেছে, অবলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো যে
প্রত্যেকটা প্রাণীর কিন্তু থাকতে হবে পৃথিবীতে, প্রতিটা প্রাণীর কিন্তু উপকারিতা রয়েছে, ঠিক আছে? তো অরণ্য এবং অরণ্য প্রাণীর সংরক্ষণটাও জরুরি। সবাই ওই ধরে ধরে শিকার করে নিলাম বা কোনো কারণে এই বিভিন্ন ধরো প্রাকৃতিক মানে পরিবেশের যে চেঞ্জেস হচ্ছে এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তার ফলেও কিন্তু প্রচুর প্রাণী মরে যাচ্ছে, ঠিক আছে? অরণ্য প্রাণী কিন্তু মরে যাচ্ছে। সেটা কিন্তু আমাদের বাসস্থান মানে আমাদের পৃথিবীর পক্ষে কিন্তু ঠিক নয়। তো অরণ্য প্রাণীও কিন্তু সংরক্ষণ করাটা জরুরি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই পরিবেশের ইতিহাসের মধ্যে আলোচনা করা হয়। মূল গবেষক কারা? রাচেল কার্সন, রামচন্দ্র গুহ, রিচার্ড গ্রফ প্রমুখ। রিচার্ড গ্রফের লেখা উল্লেখযোগ্য বই হলো গ্রিন ইম্পেরিয়ালিজম। তারপরে আসছে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। আবার সেই যে কিভাবে বিজ্ঞান, তুমি বিজ্ঞানকে কিভাবে ইউজ করে মানুষের সেটা কল্যাণের কাজে লাগানো যায়, ঠিক আছে? আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম না রচনা, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তো এইটার থেকে কিন্তু জানা যাবে যে সঠিক ব্যবহারে মানুষের কল্যাণ হবে, অপব্যবহারে ধ্বংসাত্মক পরিণাম হবে। ধ্বংসাত্মক যেরকম ধরো পরমাণু বোমা বিস্ফোরণ, যেটা আমরা জানি হিরোশিমা নাগাসাকিতে একটা মানে খুব উল্লেখযোগ্য ঘটনা। তো বিজ্ঞানকে আশীর্বাদের মতো করে ইউজ করতে হবে, ঠিক আছে? যেরকম ধরো আমাদের হাতে সোশ্যাল মিডিয়া রয়েছে, ইন্টারনেট মাধ্যম রয়েছে, এটা যেমন সুফল রয়েছে কুফলও রয়েছে। সুফলটা হচ্ছে এইটা, পড়াশোনাটা দেখছো মানে লেকচার্সগুলো দেখো, তোমাদের সব আরও যে আমাদের খুব ভালো ভালো লেকচার্স আসে প্রত্যেকটা সাবজেক্টের, টিচার স্যার ম্যামরা যে পড়ান খুব ভালো ভালো লেকচার্স যে আমরা দেখি, এইটা হচ্ছে আমরা সুফল হিসেবে কাজে লাগাতে পারি, কল্যাণ হচ্ছে। আর ধ্বংসাত্মক পরিণামের তো শেষ নেই, সেটা হচ্ছে আমার মিস ইউজের মধ্যে আসবে। অবশ্যই সেগুলো করবে না, তোমরা ভালোর দিকেই কাজে লাগাও। তোমাদের সামনে এখন বিশাল বড় পরীক্ষা। সো এনিওয়েজ, এই ব্যাপারগুলো নিয়ে যে ইতিহাস কথা বলে সেটাই হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। যুক্ত গবেষকরা হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, দীপক কুমার, জেডি বার্নল প্রমুখ। এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, দীপক কুমারের লেখা সায়েন্স অ্যান্ড রাজ, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। আচ্ছা, যেটা এই প্রথমে বললাম যে বিজ্ঞানের সুফল আর কুফল, শুধু কিন্তু সেইটাই মানে নয়, যে বিজ্ঞান প্রযুক্তি এই ব্যাপারগুলো কিভাবে এলো ভারতবর্ষের কথাই ধরো, কোনো একটা জায়গায় বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার কিভাবে শুরু হলো, কি কি উন্নতি হলো, তার ফলাফল কি, প্রভাব কি, নতুন বিজ্ঞান প্রযুক্তি এসে আমরা কি কি জানতে পারলাম, কি কি গবেষণা হচ্ছে, তার প্রভাব কি, ফলাফল কি, এই সমস্ত কিন্তু এর মধ্যে আসবে, ঠিক আছে? প্রথম কে শুরু করেছিলেন, সেখান থেকে কি কি মানে তার প্রভাব আমাদের আজকের ডেটে দাঁড়িয়ে কি, ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা যারা বলে সেটাই হচ্ছে আমাদের বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। যেরকম ধরো চিকিৎসাবিদ্যা যদি বলি, আগেকার ডেটে দাঁড়িয়ে কি ছিল, যেটাকে বলে তোমার হাতে করে মানে এমনি, কিন্তু তখন তো এত ঠান্ডা করার যন্ত্র বা অপারেশন থিয়েটার এসব তো ছিল না। তখন কিন্তু নিজে হাতে ধরেই মানুষ যা করার করতো, ঠিক আছে? সেটা এখন কোন পর্যায়ে আমরা পৌঁছে গেছি যে রোবোটিক সার্জারিও হয়। মানে তুমি ওই জাস্ট একটা স্ক্রিনের মাধ্যমে তুমি পরিচালনা করছো, কিন্তু আর ওই ভেতরে একটা যন্ত্র ঢুকে যাচ্ছে, ঠিক আছে? বা ধরো রোবোটিক সার্জারির আগেও আমি যদি বলি, ক্যামেরা আজকের ডেটে দাঁড়িয়ে যে বিভিন্ন আমরা আমাদের শরীরের ভেতরে ধরো কোথাও কোনো প্রবলেম হয়েছে, তো আমরা ক্যামেরা ঢুকিয়ে, একদম সূক্ষ্ম ক্যামেরা ঢুকিয়ে কিন্তু ভেতরের পুরো আমরা একটা ভিউ পেয়ে যাই যে হ্যাঁ কোথায় কি সমস্যা হয়েছে, কোনো আর্টারি ব্লক হয়েছে কিনা, বা কোথাও কিছু প্রবলেম আরও আদার্স কোথাও স্টোন হয়েছে কিনা, ঠিক আছে? বা ধরো ওই মানে এরকম প্রচুর রয়েছে, তোমরা নিশ্চয়ই জানবে যে মুখের ভেতর দিয়ে ঢুকিয়ে পাইপ ঢুকিয়েও ভেতরের ছবি তুলে আনা, বা ধরো হাতের আর্টারির মধ্যে দিয়ে ঢুকিয়েও মানে ক্যামেরা ঢুকিয়ে লেন্স ঢুকিয়েও কিন্তু ভেতরের পুরো একটা মানবদেহের, এবং তার ভিত্তিতে অপারেশন করতে হবে না কি ওষুধ দিতে হবে, এই ডিসিশনগুলো নেওয়া সব কিন্তু চিকিৎসা বিদ্যার ইতিহাসের মধ্যে কিন্তু এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয়। হলো, তারপরে আসছে নারীর ইতিহাস। নারীর ইতিহাস তো মানে কি ব্যাপার, যে আমরা জানি যে আগেকার দিনে এবং এখনো প্রচুর ক্ষেত্রে মানে যে কোনো ক্ষেত্রে নারীদের পুরো যে উন্নতিটা সেটা পরে 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 হয়েছে, ঠিক আছে? প্রথমে সব পুরুষতান্ত্রিক সমাজ ছিল প্রচুর আগে, তো তার ফলে কি যে সব যা যা করা হতো পুরুষদের কথা ভেবেই করা হতো। এবং তোমরা আগের বছর পড়েছো ফ্রেঞ্চ রেভলিউশনে, ফরাসি বিপ্লব আর কি, যে প্রথমে ধরো ভোটাধিকার নিয়ে যে ব্যাপারগুলো হয়েছিল,
নারীদের জন্য দেওয়া হয়নি, ঠিক আছে, বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নারীদের শিক্ষার অগ্রসরতার প্রতি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কি করা হতো না, শুধুমাত্র ছেলে সন্তান হলেই পড়াশোনা করা বা অগ্রগতির দরকার আছে, মেয়েদের এই সমস্ত ইয়েগুলো দেওয়া হতো না, তাদের ঘরের কাজ শেখানো হতো। বাট সেখান থেকে চেঞ্জেস এসে 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 হ্যাঁ, আগেকার দিনেও খুব গুরুত্বপূর্ণ নারী চরিত্র রয়েছে, আমরা জানি, সেটা আমরা স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রেও দেখেছি, ঠিক আছে। তো যেরকম প্রীতিলতা ওয়াদ্দেদার বা মাতঙ্গিনী হাজরা বা ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তো এরকম প্রচুর ব্যক্তিত্ব রয়েছেন, এরকম নাকি কেউ নেই। বাট নারীদের ক্ষেত্রে কি হয়েছে না, অনেক কিছুই প্রথমে সামাজিক যে তোমার ধরো অগ্রগতির যেগুলো ফলাফল সেগুলো নারীদের থেকে, মানে নারীদেরকে সে সমস্ত থেকে অনেক সময়, অনেকটা বেশি সময় পর্যন্ত বঞ্চিত রাখা হয়েছিল। কিন্তু পরে তারপরে ডেফিনেটলি আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু একটা সমানাধিকারের জায়গা চলে এসছে, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা, যে পুরুষতান্ত্রিক সমাজের সংশোধন ঘটিয়ে সমাজে সংস্কৃতি ও অর্থনীতিতে নারীদের অবদান মূল্যায়ন, যেটা বললাম, শুধু পুরুষতান্ত্রিক সমাজ না, সমাজের নারীদেরও যে একটা ভূমিকা রয়েছে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো নিয়ে মূল্যায়ন করা, এবং সাধারণ থেকে প্রভাবশালী সমস্ত নারী এর মধ্যে কিন্তু অন্তর্গত, সমস্ত সমাজের সমস্ত ধরনের নারীদের সম্বন্ধে কথা বলা হয়। এরকম নাকি শুধু যারা একদম রণক্ষেত্রে গিয়ে কাজ করে এসছে, শুধু সেটা না, ধরো যারা মানে কি বলবো, সমস্ত স্তরে, নিম্ন স্তরের নারীদের নিয়েও কিন্তু কথা বলা হয় এই নারীর ইতিহাসে। এই সংক্রান্ত যুক্ত গবেষক কারা, সিমন দ্য বোভেয়ার, বারবারা কান, সমিতা সেন, নীরা দেশাই প্রমুখ। আচ্ছা, এছাড়া আর কি কি আছে, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, মানে যেটা আমি বললাম সমানাধিকার, তুমি পুরুষ বলে এটা পাবে, নারী বলে এটা হবে না, বা পুরুষ বলে ওটা করতে হবে না, নারী বলে এটা করতে হবে, এগুলো না। বৈষম্য দূরীকরণ মানে তোমার পুরুষ নারী যাও হও না কেন একই হবে তাদের জন্য, ঠিক আছে। তো লিঙ্গ বৈষম্য দূরীকরণ, নারী পুরুষের সমানাধিকার খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু নারীবাদী আন্দোলনের মূল বিষয়, ঠিক আছে। এগুলোই হচ্ছে নারীবাদী আন্দোলনের মূল বিষয়। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের নারীর ইতিহাস। তাহলে আধুনিক সমাজের ইতিহাস বলতে আমরা যেগুলো যেগুলো পড়লাম, এই বিষয়বস্তুগুলো নিয়ে চর্চা করাটাই হচ্ছে আধুনিক ইতিহাস। এবার যদি তোমার এটা অ্যাজ আ হোল একটা কোয়েশ্চেন আসে, ছোট 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 করে প্রত্যেকটা লিখতে হবে। আর যদি তোমার একটা কোনো পার্টিকুলার বিষয় আসে, সেখানেও দেখবে অ্যাটলিস্ট 3 to 4 পয়েন্টস তুমি পেয়েই যাচ্ছ, তার সঙ্গে ডেফিনেটলি আরেকটু কিছু কিছু অ্যাড অন করতে হবে অ্যাজ পার ইয়োর কীরকম মার্কিং থাকছে, কতটা তোমার কত নাম্বারের কোয়েশ্চেন আসছে, সেটার উপর ডিপেন্ড করে তোমাকে আনসার্সগুলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান, মানে কোন কোন সোর্সগুলো থেকে আমরা আধুনিক ভারতের ইতিহাস সম্বন্ধে জানতে পারি। কি কি আছে দেখো, প্রথম আসছে সরকারি নথিপত্র, প্রথমেই আসছে সরকারি নথিপত্র, তারপরে আসছে চিঠিপত্র, তারপরে আসছে গৌণ উপাদান। এইগুলো হচ্ছে মূলত তিন ধরনের উপাদান, ঠিক আছে। সরকারি নথিপত্র বলতে কি কি বোঝাচ্ছে না, পুলিশ, গোয়েন্দা, সরকারি অফিসার, আধিকারিকদের প্রতিবেদন, মানে সরকারি যে কাজকর্ম বা প্রতিবেদন। চিঠিপত্র কি না, চিঠিপত্র হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের প্রাথমিক উপাদান, সরি ওটা ওখানে দেব না। চিঠিপত্র হচ্ছে প্রাথমিক উপাদানের মধ্যে পড়ে, ঠিক আছে। সেটা ব্যক্তিগত চিঠিপত্রও হতে পারে, আমরা আসছি সেগুলোতে। গৌণ উপাদানগুলোর মধ্যে কি রয়েছে না, আত্মজীবনী, স্মৃতিকথা, চিঠিপত্রও রয়েছে, আবার সাময়িক পত্র, সংবাদপত্র রয়েছে। তো তিনটে উপাদান মূলত আমরা দেখতে পাচ্ছি, সরকারি নথিপত্র, প্রাথমিক উপাদান, গৌণ উপাদান। এবারে চলো এগুলোর একটুখানি ডিটেইলিং দেখবো। সেটা হচ্ছে প্রথম যেটা আসছে, যে ভারতের ইতিহাসের উপাদানের সংরক্ষণ কেন্দ্র কোথায় কোথায় রয়েছে, মানে কোথায় রয়েছে না, সংরক্ষণের জন্য কলকাতা, দিল্লি, বোম্বে, মাদ্রাস প্রভৃতি স্থানে সমস্ত দফতর গড়ে তোলা হয়েছে, ঠিক আছে, যেখানে নাকি সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয়। এবং এটাকে কি বলা হয়
না মহাফেজ খানা বা লেখাগার বলা হয়? খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভারতের যেরকম লেখাগার বা মহাফেজ খানা কোথায় অবস্থিত? না দিল্লিতে অবস্থিত। ভারতেরটা কিন্তু জাতীয় যেটা তোমার মহাফেজ খানা রয়েছে সেটা দিল্লিতে অবস্থিত। আচ্ছা, তারপরে হচ্ছে কি ব্রিটিশ আমলে 1819 সালে কলকাতাতে কি খোলা হয়েছিল? রেকর্ড রুম খোলা হয়েছিল। এটা হচ্ছে ব্রিটিশ আমলে। এবং স্বাধীনতার পরে কেন্দ্রীয় স্তরে করা হয়েছিল জাতীয় আর্কাইভস ও রাজ্য স্তরে করা হয়েছিল স্টেট আর্কাইভস। তারপরে 1993 সালে কেন্দ্রীয় স্তরে পাবলিক রেকর্ডস আইন চালু হয় এবং 25 বছরের পুরনো নথি কিন্তু সংরক্ষণ করা হয়েছিল। তাহলে এখানে আমরা কি কি দেখতে পেলাম? ব্রিটিশ আমলের কথা দেখতে পেলাম, এটা হচ্ছে তারও আগেকার কথা। ঠিক আছে, তারপরে হচ্ছে স্বাধীনতার পরের কথা, আর মানে এটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে তোমার স্বাধীনতার পরের কথা আমরা বলছি। ঠিক আছে, আচ্ছা সরকারি নথিপত্র বলতে, সরকারি নথিপত্র বলতে এবারে কি কি বোঝানো যায়? সরকারি নথিপত্র বলতে কিন্তু মূলত আমরা যেটা সরকারি নথিপত্রের কথা পড়ছি, এই যে সরকারি নথিপত্র বলতে কিন্তু মূলত আবার দু রকম হয়। একটা হচ্ছে তোমার সাধারণ সরকারি নথিপত্র, মানে হচ্ছে মেইন ধরো অফিস টফিসের যে ইয়েটা হয়, ঠিক আছে, নথিপত্র যেটা হয় সেটা হচ্ছে সাধারণ। আরেকটা হচ্ছে তোমার গোপন। গোপন বলতে কি কি বোঝাবে? না গোপন বলতে বোঝাবে হচ্ছে পুলিশ, গোয়েন্দা, স্বরাষ্ট্র বিভাগ। তার মধ্যে আবার গোয়েন্দা আর স্বরাষ্ট্র বিভাগ, ঠিক আছে, গোয়েন্দা আর স্বরাষ্ট্র বিভাগ, এই যে দুটো ঘটনা, এখান থেকে কিন্তু আমরা স্বাধীনতা সংগ্রামের প্রচুর ইতিহাস জানতে পারি। ঠিক আছে, সো গোপনের মধ্যে কি কি আসে? না পুলিশ, গোয়েন্দা, স্বরাষ্ট্র বিভাগ। এবং এই গোয়েন্দা স্বরাষ্ট্র বিভাগের থেকে কিন্তু আমরা স্বাধীনতা সংগ্রামের তথ্য বা ইতিহাস সম্বন্ধে জানতে পারি। যেরকম ধরো স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলতে কি কি আছে? ধরো অসহযোগ আন্দোলন, ঠিক আছে, এরকম ধরনের যে আন্দোলনগুলো ছিল, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ঠিক আছে, স্বদেশী আন্দোলন, এই বিষয়গুলো সম্বন্ধে কিন্তু আমরা আরো ইত্যাদি যে বিভিন্ন আন্দোলন ছিল এই আন্দোলনগুলো সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারি। কোথা থেকে? না এই গোয়েন্দা স্বরাষ্ট্র বিভাগ এই জায়গাটা থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারি। ঠিক আছে, সো এই দুটো বিভাগ থেকে কিন্তু আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্বন্ধে জানতে পারি। আর এদিকে থাকছে তোমার সাধারণ ইতিহাস।
সো সাধারণ ইতিহাস বলতে কি বোঝাচ্ছে না, সাধারণ ইতিহাস বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার ধরো সরকারি প্রশাসন নর্মাল যেটা আর কি, সরকারি প্রশাসন সংক্রান্ত যে তোমার তথ্যাদি, ঠিক আছে, তো সেটা বিভিন্ন বিষয় হতে পারে, যেরকম ধরো শিক্ষা বা অর্থনীতি, সাধারণ যেগুলো তোমার সরকার সংক্রান্ত, সাধারণ প্রশাসন সংক্রান্ত যে বিষয়গুলো হয় সেই সংক্রান্ত যে তোমার নীতিগুলো, ঠিক আছে, তো সেটা বিভিন্ন বিষয়, শিক্ষা হতে পারে, অর্থনীতি হতে পারে, স্বাস্থ্য হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর কি কি বিষয় জানা যায়, যেরকম ধরো আমাদের দেশে যে জাতীয় রেলপথ রয়েছে, সো জাতীয় রেলপথের বিকাশ ও বিস্তার, সেই জাতীয় রেলপথের বিকাশ ও বিস্তার কোত্থেকে হয়েছে, সেটা কিন্তু কিভাবে হয়েছে, তো সেই বিষয়ে কিন্তু কলকাতা রাজ্য লেখাগারে কিন্তু সেই বিষয়ে তুমি তথ্য মানে সেখানে সেই বিষয়ে তথ্য কিন্তু রাখা রয়েছে, ঠিক আছে। সেরকম ধরো তোমার আরো কি হতে পারে, যে আহ, কলকাতা শহরের ইতিহাস, মানে কলকাতা শহরটা কিভাবে এসছে সেই বিষয়ে তুমি জানতে পারো, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ধরনের বিষয় সম্বন্ধে কিন্তু আমরা সহজেই জানতে পারি, রাইট। তো সরকারি নথিপত্র বলতে কিন্তু এত ধরনের এত কিছু বোঝায়, শুধু ওই সরকারের অফিস সংক্রান্ত তথ্য ফথ্য এসব বলে রেখে দিলে হবে না, তার কিন্তু এরকম একটা ভাগও আমরা করতে পারি। তো এই পুরো বিষয়টাকে হচ্ছে সরকারি উপাদান বা সরকারি নথিপত্র, মানে এটা হচ্ছে মূলত এই জিনিসটা, ঠিক আছে। সরকারি নথিপত্র সংক্রান্ত যে আলোচনা সেটাই আমি এতক্ষণ বললাম, সরকারি নথিপত্র কোথা থেকে কিভাবে জানা যায় বা কিভাবে সংরক্ষণ করা হয়েছে। তারপরে আসছে মেয়েকে লেখা পিতার পত্র, মানে চিঠিপত্রের কথা মূলত এখানে বলা হচ্ছে। তো চিঠিপত্র ক্ষেত্রে কি না, যে জওহরলাল নেহেরু তার 10 বছর বয়সী কন্যা ইন্দিরাকে বা ইন্দু, ঠিক আছে, বা ইন্দিরা গান্ধী, আমরা উনি যে নামে পরিচিত আর কি, ফেমাস বিখ্যাত, সেই ইন্দিরা গান্ধীকে জেলবন্দি অবস্থায়, মানে নেহেরু তখন জেলবন্দি ছিলেন এবং ইন্দিরা গান্ধী থাকতেন এলাহাবাদে আনন্দ ভবনে, তাদের যেখানে বাড়ি আর কি, মেইন বাড়ি সেখানে। তো উনি একাই থাকতেন, তো তখন ওনার পিতা মানে জওহরলাল নেহেরু জেলবন্দি ছিলেন, তো সেই অবস্থায় উনি কন্যাকে কিছু কিছু চিঠি লিখেছিলেন, যেগুলোর সংকলনকেই বলা হয় হচ্ছে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, বা মেয়েকে লেখা পিতার পত্র, ঠিক আছে। এইগুলো কিন্তু অমূল্য সম্পদ, এইগুলো থেকে কিন্তু সেই সময়কার ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানা যায়, সেই সময়কার সমাজ ব্যবস্থা, জীবনযাত্রা, ইতিহাসে তখন কি চলছে, ঠিক আছে, সেই ব্রিটিশ টাইমের সেই সময়ে বা আগে পরে কংগ্রেসের কিরম ভূমিকা বা কিরকম হচ্ছে পুরো বিষয়বস্তুগুলো, তো এই বিষয় সম্বন্ধে জানা যায়। এবং নেহেরু 2 দফায় এই চিঠিগুলো লিখেছিলেন, একটা হচ্ছেন যে যখন একদম ইন্দিরা গান্ধী ছোট ছিল সেই সময় কিছু, আর পরবর্তীতে যখন উনি নিজে বন্দী ছিলেন নেহেরু, ঠিক আছে। ইন্দিরা গান্ধী সেই সময় আনন্দ ভবনে একা থাকতেন বললামই, এবং এই সমস্ত চিঠি থেকেই কিন্তু দেশপ্রেম বা সমাজ বা দৈনন্দিন জীবন এই সম্বন্ধে কিন্তু ইন্দিরা গান্ধী জানতে পেরেছিলেন, কারণ উনি একাই থাকতেন বাড়িতেই, তো পুরো দেশে কোথায় কি হচ্ছে সেগুলো কিন্তু উনি এই চিঠিগুলো সম্বন্ধেই জানতে পেরেছিলেন। এবং পরবর্তীতে 1973 সালে চিলড্রেন বুক ট্রাস্ট নামে তোমার এই চিঠিপত্রগুলো প্রকাশিত করা হয়। তো এগুলো হচ্ছে আমাদের চিঠিপত্রের মধ্যে কিন্তু এগুলো মূলত খুব মানে বিশাল উদাহরণ আর কি, ঠিক আছে। মেয়েকে লেখা পিতার পত্র, এটা বেসিক্যালি আমার চিঠিপত্রের মধ্যে আসবে। আগেরটা দেখলাম সরকারি নথিপত্র, এটা কিন্তু মূলত চিঠিপত্রের মধ্যে আসবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আর কি কি আছে, যেরকম ধরো এটাই যেটা বললাম যে দিল্লির নেহেরু লাইব্রেরিতে আরো আছে।
মানে শুধু কিন্তু এই যে পিতা পুত্র মেয়েকে লেখা পিতার পত্র এটাই কিন্তু সোর্স না, ঠিক আছে। তো এরকম আরো কিছু কিছু রয়েছে, যেরকম ধরো তো এরকম কিন্তু প্রচুর সোর্সেস রয়েছে, যে মহাত্মা গান্ধী রচনা সমগ্র, লাজপত রায় রচনা সংকলন, ঠিক আছে। তো এগুলোও কিন্তু চিঠিপত্র হিসেবে আমাদের প্রাথমিক উপাদান হিসেবে আমরা নিতেই পারি, মানে এখান থেকেও প্রচুর কিছু জানা যায়। তারপরে আসছে আত্মজীবনী ও স্মৃতিকথা। আত্মজীবনী ও স্মৃতিকথা আমরা মূলত আমাদের যেগুলো রয়েছে সেটা হচ্ছে যে একটি ব্যক্তির জীবন ও স্মৃতিমূলক, তার নিজস্ব জীবন ও স্মৃতিমূলক সাহিত্য। এখানে কি হচ্ছে, লেখক বা লেখিকা নিজের জীবন বা সেই সময়ের সমাজযাত্রা বা সমাজ ব্যবস্থা ইত্যাদি সংক্রান্ত লেখালেখি করছেন, ঠিক আছে। তার জীবনে ঘটে যাওয়া বা সেই সময়কার সমাজে ঘটে যাওয়া যে বিভিন্ন ঘটনা এবং সমসাময়িক, যেটা বললাম, দেশকালের কথা স্মৃতি রোমন্থন করেন যে গ্রন্থের মাধ্যমে, সেটাই আত্মজীবনী বা স্মৃতিকথা। তো এরকম আমরা কি কি দেখেছি না, বিপিন চন্দ্রপালের আত্মজীবনী ৭০ বছর। তো এই লেখা মানে এই বইটাতে উনি কি কি লিখেছেন না, 1858 থেকে 1880 সাল পর্যন্ত এই কথা লিখেছিলেন এবং প্রথমে এটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত এবং পরবর্তীতে 1955 সালে গ্রন্থ রূপে কিন্তু প্রকাশিত হয়েছিল। এর মূল বিষয়বস্তু কি ছিল না, দেশ, জাতি, নিজের জীবন, হিন্দু ধর্মের লোকাচার, এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে কিন্তু 70 বছরের মধ্যে উনি লিখেছিলেন, ঠিক আছে। আচ্ছা, তো এই 70 বছরের মধ্যে যেটা মূল মূল বেসিক্যালি বিপিন চন্দ্রপাল কে ছিলেন, আমরা জানি স্বাধীনতা সংগ্রামী, যে আমরা লাল বাল পাল যে বলে থাকি, এই লাল বাল পালের পাল ছিলেন বিপিন চন্দ্র পাল, ঠিক আছে। লাল বাল পালের পাল ছিলেন বিপিন চন্দ্র পাল। আর উনি এই সময়টা 1858 থেকে 80 সময়ের কথাটা লিখেছেন, সেখানে মূলত নিজের জীবন বা সেই সময়ের কিরকম জীবনযাত্রা ছিল এই বিষয়গুলো সম্বন্ধে লিখেছেন। তো এটা প্রথমে প্রবাসীতে প্রকাশিত হতো, পরে গ্রন্থ হিসেবে প্রকাশিত হয় এবং এখানে কি না, নিজের যেটা বললাম বারবার, যে সেই সময়কার দেশ, জাতি বা হিন্দু ধর্মের যে কিছু কিছু গোঁড়ামি ছিল বা কিরকম লোকাচার ছিল এই বিষয়গুলো সম্বন্ধে আমরা জানতে পারি। তারপরে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর কে সেটা তো আর আলাদা করে বলার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার লেখা জীবন স্মৃতি 1912 সালে প্রকাশিত হয় এবং এখানে মূলত ওনার যে ঠাকুর পরিবারের, ঠিক আছে, ঠাকুর পরিবারের বিভিন্ন সদস্যদের যে ধরো স্বাধীনতা সংগ্রাম মনস্কতা বা জাতীয়তাবাদের যে চিন্তা ভাবনা বা ধরো স্বাদেশিক চিন্তা ভাবনা, এই বিষয়গুলো সম্বন্ধে লিখেছেন এবং ওনার জোড়াসাঁকোর বাড়ি বা সদ স্ট্রিটের বাড়ি, সেখানে কোথায় কি হচ্ছে এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু উনি লিখেছিলেন। উনি বলেছিলেন যে জীবনের লেখা মানে কিন্তু শুধু তুমি ইতিহাস লিখে চলে গেলে পাতার পর পাতা, সেরকম নয়। নিজের জীবনের ঘটনার যে আত্মোপলব্ধি, ঠিক আছে, সেইগুলো নিয়ে কিন্তু উনি লিখেছিলেন। তো এই বিষয়ে কিন্তু যে লেখাটা ওনার ছিল সেটা ছিল জীবন স্মৃতি, ঠিক আছে। তো এখানে করি ও কোমল কাব্য সম্বন্ধে কিন্তু কবির জীবন বোধ সম্বন্ধে জানা যায়, যেটা বললাম ইতিহাস মানে কিন্তু পাতার পর পাতা শুধু তুমি লিখে যাচ্ছ পড়ে যাচ্ছে এরকম না, ইতিহাস কিন্তু কথা বলবে, তোমার উপলব্ধির কথা বলবে, ঠিক আছে। তো এইটা উনি বলেছিলেন। তারপরে আসছেন সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী কি করেছিলেন না, উনি হচ্ছে জীবনের ঝরা পাতা লিখেছিলেন 1944-45 সালে। এটা দেশ পত্রিকাতে ধারাবাহিক হিসেবে
প্রকাশিত হতো। উনি কে ছিলেন না ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন এবং বীরাষ্টমী ব্রত, প্রতাপাদিত্য উৎসব ইত্যাদি চালু করেন এবং উনি কিন্তু প্রথম কংগ্রেসের অধিবেশনে কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতটা গেয়েছিলেন। ঠিক আছে, তো এইটা 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 সংক্রান্ত একটা শর্টস আছে চ্যানেলে, আমারই আছে, দেখবে। তো ওখানে তুমি জনগণ মনোধির যে ইতিহাস সেই ব্যাপারটা সম্বন্ধে জানতে পারবে। তো আত্মজীবনী স্মৃতিকথা একদম কুইক একটা রিভিশন, আমরা এই তিনটে বিষয় নিয়েই মূলত পড়েছি। একটা হচ্ছে 70 বছর, একটা হচ্ছে জীবনের ঝরাপাতা, আর একটা হচ্ছে জীবন স্মৃতি। আচ্ছা, জাস্ট আ মিনিট। ওকে, চলো নেক্সট আসছে সাময়িক পত্র, সংবাদপত্র। সাময়িক পত্রটা কি না, যেটা সাময়িক মানে বুঝতেই পারছো, একটা পার্টিকুলার সময় জুড়ে যেটা প্রকাশিত হয়, সেটা সপ্তাহে একদিন হতে পারে, মাসে দুদিন হতে পারে, 3 মাসে একদিন হতে পারে, এরকম ভাবে হতে পারে। তো কোনো যে পত্রপত্রিকা নির্দিষ্ট ব্যবধানে প্রকাশিত হয় তাকে বলে সাময়িক পত্র। তো সাময়িক পত্র যেটা বললাম, সাপ্তাহিক মানে হচ্ছে সপ্তাহে একবার, পাক্ষিক মানে হচ্ছে মাসে দুবার, মাসিক মানে মাসে একবার, ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাসে একবার। ঠিক আছে, আচ্ছা। আর এটা এটা হলো আমাদের সাময়িক পত্র, যে এরকম কিছু কিছু নির্দিষ্ট ইন্টারভ্যালে যখন, ব্যবধানে যখন প্রকাশিত হয়। আর সংবাদপত্র কি, রোজ আমাদের বাড়িতে নিশ্চয়ই আসে, আশা করি আমি সবার বাড়িতে সংবাদপত্র আসে। তো ডেইলি খবরাখবর, বিভিন্ন ধরনের দৈনন্দিন খবরাখবর নিয়ে যা প্রকাশিত হয় সেটা হচ্ছে আমাদের সংবাদপত্র। দৈনিক নানা খবরাখবর নিয়ে প্রকাশিত হচ্ছে, যেটা হয় সেটা হচ্ছে সংবাদপত্র। তাহলে এই হলো, এবার আমাদের যেটা যেগুলো রয়েছে মূলত দুটো আমরা এই বিষয়ে জানবো, একটা হচ্ছে বঙ্গদর্শন, একটা হচ্ছে সোমপ্রকাশ। বঙ্গদর্শন কে ইয়ে করেছিলেন, চালু করেছিলেন, সেটা হচ্ছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা প্রথম 1872 সালে প্রকাশ করেন। এটা ছিল একটি মাসিক পত্রিকা, মানে মাসে একবার বেরোতো। এটা বাংলায় নবযুগের সূচনা করে এবং এই রচনার মাধ্যমে উনি বিভিন্ন বিষয় তুলে ধরেছিলেন। যেরকম উনি কিন্তু কমলাকান্ত ছদ্মনামে এটা লিখতেন এবং তখনকার দিনে যে একটা বাবু সমাজ গড়ে উঠেছিল, যে বাবু সমাজটা নাকি হচ্ছে ব্রিটিশদের প্রচণ্ডভাবে আনুগত্য একটা লাভ করার চেষ্টা করেছিল, এই বিষয়ের বিরুদ্ধে কিন্তু বঙ্কিমচন্দ্র বলেছিলেন। ঠিক আছে, কমলাকান্ত ছদ্মনামে বাবু সমাজের সমালোচনা করেছিলেন, প্লাস ব্রিটিশদের তো সমালোচনা করেই ছিলেন ডেফিনেটলি। বঙ্গদেশের কৃষক নামে রচনাতে কৃষকদের দুর্দশা তুলে ধরেছিলেন। এবং আরো কি কি আছে না, ভারত কলঙ্ক, বাঙালির ব্যয়বহুল, এই রচনাগুলোতে কিন্তু উনি পরাধীনতার কারণ সম্বন্ধে লিখেছেন। তারপরে সেরকমই ইংরাজি স্তোত্র, এই রচনাটার মাধ্যমে কিন্তু মধ্যবিত্ত বাঙালির যে একটা ইংরেজি প্রীতির ব্যাপার ছিল, এই ব্যাপারটা কিন্তু উনি সমালোচনা করেছিলেন। এটা হচ্ছে মানে বঙ্গদর্শন কিন্তু সেই সময় প্রথম যে ওদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে বা ব্রিটিশদের প্রতি যে আনুগত্যতা, সেইটার বিরুদ্ধে কিন্তু কথা বলেছিল, যার জন্য বঙ্গদর্শনে কিন্তু বেশ একটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই জন্য এটাকে বলা হয় কি নবজাগরণের সূচনা, মানে বাংলাতে এই পত্রটা এসে নবজাগরণের সূচনা করেছিল। এবং এই দশককে কিন্তু, মানে এই যে পুরো টাইমটা, এটাকে বিপিন চন্দ্র পাল কিন্তু বিপিন চন্দ্র পাল এই দশককে, মানে এই বাংলায় যে নবযুগ, ঠিক আছে, এইটা কিন্তু বিপিন চন্দ্র পালই বলেছিলেন, নবজাগরণের যে সূচনা সেইটা।
আছে, বিপিনচন্দ্র পালই কিন্তু প্রথম মানে এই এই যে একটা বললাম যেটা যে নবযুগের সূচনা করেছিল বঙ্গদর্শন, তো সেইটা বিপিনচন্দ্র পালই কিন্তু প্রথম, সরি কি লিখছি, বিপিনচন্দ্র পালই কিন্তু প্রথম এটাকে বঙ্গদর্শনের, এই দশককে বঙ্গদর্শনের যুগ বলেছিলেন। যেহেতু বাংলায় নবজাগরণের সূচনা করেছিল, সেই জন্যই কিন্তু এটাকে প্রথম এই সময়টাকে বঙ্গদর্শনের যুগ বলা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার কি কি এখানে করা হয়েছিল সেটা তো আমি বললামই। তারপরে আসছে সোমপ্রকাশ। সোমপ্রকাশ কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ তোমার আচ্ছা, এখানে আরো কয়েকটা পত্রপত্রিকার নাম একটু বলে দিচ্ছি আমি, শুধুমাত্র বঙ্গদর্শন বা সোমপ্রকাশ বলে বসে থাকলেই হবে না। যেরকম ধরো সংবাদ প্রভাকর রয়েছে, তত্ত্ববোধিনী পত্রিকা রয়েছে। ঠিক আছে, সংবাদ প্রভাকরটা কে প্রকাশনা করছিলেন, সম্পাদনা করছিলেন না আমরা জানি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো এরকম ধরো তত্ত্ববোধিনী পত্রিকা, তারপরে ইন্ডিয়ান মিরর বা হিন্দু প্যাট্রিয়ট, এই সমস্ত পত্রপত্রিকাগুলো, এগুলো আমরা অলরেডি প্রচুর নাম পড়েছি আমরা পরবর্তীতে পড়তে গিয়ে। এবং এর সাথেই যে আরো যে দুটো, যে বঙ্গদর্শন আর সেটা লেখার জায়গা নেই এখানে, আচ্ছা আমি এখানে ওপরে ঠিক করে দিচ্ছি, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা, ইন্ডিয়ান মিরর, হিন্দু প্যাট্রিয়ট, এবং এইরকম আরো দুটো যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে তোমার বঙ্গদর্শন আর সোমপ্রকাশ। হলো সোমপ্রকাশ। এবার আসছে দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদনা করেছিলেন, প্রকাশ করেছিলেন প্রথম 1858 সালে। এবং এই প্রকাশের মুখ্য পরিকল্পনাকারী, মানে এই পুরো বিষয়টার পেছনে কে ছিলেন, যিনি ছিলেন তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আলাদা করে আর পরিচয় এখনো দেওয়ার আছে বলে আমার মনে হয় না, সবাই জানো। তো এটা ছিল প্রাথমিক পর্বের সাপ্তাহিক পত্রিকা। এটি সমাজ সংস্কার আন্দোলনে কিন্তু বিশাল ভূমিকা পালন করে, এবং এই পত্রিকাতে প্রচুর ব্রিটিশদের সমালোচনা করা হয়েছিল। এমনভাবে করা হয়েছিল যে এটা লর্ড লিটনের টাইমে দেশীয় ভাষা সংবাদপত্র আইনের এই মানে আইনটা প্রয়োগ করে এটার ইয়েটা বন্ধ করে দেওয়া হয়, প্রকাশনা। 1 বছর বন্ধ থাকার পরে এটাকে আবার চালু করা হয়েছিল। তো তার মানে কি, তাহলে বোঝো সেই সময়ের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ যুগে দাঁড়িয়ে ওদের সম্বন্ধে সমালোচনা করা, এগুলো কিন্তু ভীষণ, মানে বোঝাই যায় যে কতটা শক্ত একটা ব্যাপারটা ছিল। ঠিক আছে, তো এখানে কি হয়েছিল যে এই যে হিন্দু, যেটা বলছিলাম যে সেই সময়কার শুধু ব্রিটিশদের না, বাট হিন্দু সমাজের যে বিভিন্ন ভাবধারা বা হিন্দু সমাজের যে ত্রুটি, এগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। কেশবচন্দ্র সেনের যে আমরা জানি ব্রাহ্ম সমাজের যে কিছু কিছু আচার আচরণ সমালোচিত হয়েছিল, সেটা পড়তে গিয়েই দেখেছি। তো এই ব্যাপারে সমালোচনা করা হয়। প্লাস বাঙালিদের ইংরাজি শিক্ষা ও পাশ্চাত্য প্রীতি, যেটা আমরা কিন্তু আগেরটাতেও দেখলাম যে কোথায় গেল, বাবু সমাজের সমালোচনা করা বা বাঙালির ইংরেজ প্রীতির কথা, এই ব্যাপারটা নিয়ে সমালোচনা করা। সেরকম এখানেও বাঙালিদের ইংরেজি প্রীতি এবং পাশ্চাত্য প্রীতি, এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে সমালোচিত হয়েছিল। ঠিক আছে, তো এরকম ভাবে তারপরে যেটা বললাম যে লর্ড লিটনের সময় কিন্তু এটা লর্ড লিটনের সময় কিন্তু এটাকে, যেটা বললাম যে দেশীয় ভাষা সংবাদপত্র আইনের মাধ্যমে এটাকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল মোটামুটি 1 বছরের জন্য। তারপরে এটা আবার পরবর্তীতে চালু করা হয়েছিল। তো এইভাবে কিন্তু তোমাদের মূলত যে বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ, এই দুটোরই রয়েছে। তো এটা আমি যেটা বারবার বলছি, একটা কুইক একটা সামারি এটা আমি করে দিলাম মোটামুটি। তো অবশ্যই মেন ক্লাসেস কিন্তু ফলো করবে, তাহলে কিন্তু ইন ডিটেল তোমরা বুঝতে পারবে। মেন ক্লাসেস ফলো না করে আমি কখনো সাজেস্ট করবো না যে ডাইরেক্ট সামারি দেখে বেরিয়ে যাও।
অবশ্যই বারবার বলছি মেন ক্লাসেস কিন্তু তোমাকে ঢুকতেই হবে, ঠিক আছে? ওগুলো আগে ডিটেলে পড়ো, দেখো, তারপরে তোমার কাছে তো এটা থাকলেই একটা রিভিশন নেওয়ার জন্য বা একটা কুইক পুরো চ্যাপ্টারটাকে মানে একদম এক্সামের আগে প্রিপারেশনের জন্য। আমি জানি তোমরা প্রথমেই সামারি সেশনের উপর ঝাঁপিয়ে পড়বে, ওই জন্য এতগুলো কথা বারবার বলে দিলাম, ঠিক আছে? তাহলে চলো আজকের মতো এইটুকুই। ফার্স্ট চ্যাপ্টারের পুরো একটা কুইক একটা রিভিউ আমরা করলাম, কুইক একটা সামারি করলাম। হোপফুলি এটা তোমাদের কাজে আসবে। আবার আমি পরে আবার নেক্সট চ্যাপ্টারগুলো ফর হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি বোথ সব চ্যাপ্টারে কিন্তু আমরা সামারি নিয়ে চলে আসবো, ঠিক আছে? তাহলে চলো আজকে টাটা।